হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মিস্টার কুইন কোরিয়ান ড্রামাটির 3 নম্বর পর্ব। এর প্রথম 2টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও দুটির লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা রাজার একটি গোপন মিশন সম্পর্কে জেনেছিলাম, আর একদম শেষে দেখেছিলাম রানী ছদ্মবেশ নিয়ে রাজার একটি সরাইখানাতে গেছিল বিনোদনের জন্য। সেখানে মদ খেয়ে সে যখন রাজার গোপন আড্ডার কক্ষে ঢুকে পড়ে তখন রাজা ভাবে সে হয়তো গোপনে তাদের কথা শুনতে এখানে এসেছে, তাই রাজা তলোয়ার নিয়ে তাকে ধরতে চায়। এখানে রাজার মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় বং তাকে চিনতে পারে না। রাজা ভাবে তলোয়ারের মুখে রানী হয়তো বলবে যে সে কিছুই শোনেনি, তাকে ক্ষমা করে দিতে। আর যদি এমনটাই বলে তার মানে সে নিশ্চয়ই কিছু শুনেছে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে রানী তার কাছে যা যা মোহর ছিল সব রাজাকে দিয়ে এর বিনিময়ে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু রাজা তবুও তার দিকে এগিয়ে আসলে বং বলে, তুমি জানো আমি কে? আমি এক বিশেষ সেনা দলে আছি, আর এক পা এগোলে কিন্তু ভালো হবে না। তলোয়ারের সামনে খালি হাতে রানীকে এমন পাগলামো করতে দেখে রাজা ভাবে এমন বিপজ্জনক মুহূর্তে কেউ পাগলামি করে কিভাবে। রানীর এমন অদ্ভুত আচরণ তার যথেষ্ট সন্দেহ হয়। ঠিক তখনই কোত্থেকে যেন একটি তলোয়ার উড়ে আসে রাজার দিকে। রাজা পাশ কাটিয়ে গেলেও তার মুখের কাপড়টি খুলে যায়। তখন সেখানে এসে উপস্থিত হয় কিম বিয়ং। সে সরাইখানাতে রানীকে দেখার পর চিনতে পেরে তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তো রাজা এক হাত দিয়ে মুখ ঢেকে রাখে আর অন্য হাত দিয়ে কিম বিয়ং এর সাথে লড়াই করতে থাকে। তাদের লড়াই দেখে আমরা বুঝতে পারি দুইজনই খুবই দক্ষ তলোয়ারবাজ। সেখানে তখন ইয়ং পিয়ং এবং হং এসে তাদেরকে লড়াইরত অবস্থায় দেখে তাদের দিকে একটা ছাদের টালি ছুড়ে মারে, আর সেই সুযোগে রাজা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেখানে প্রহরীরা আসলে কিম বিয়ং রাজ্যে ডাকাত ঢুকেছে বলে তাদেরকে চারিদিকে খুঁজতে বলে। রাজা এদিকে তার একটি গোপন জায়গায় গিয়ে আশ্রয় নেয়। প্রহরীরা খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হয়, কিন্তু ভিতরে ঢুকে তারা দেখতে পায় ইয়ং পিয়ং এবং হং জুয়া খেলছে। তারা প্রহরীদের সামনে একে অপরের সাথে ঝগড়া করার অভিনয় করে, ফলে প্রহরীরা আর ভিতরে না গিয়ে সেখান থেকে চলে যায়। তো এদিকে দেখা যায় লড়াই করতে গিয়ে রাজার মুখের যে কাপড় খুলে গেছিল সেই কাপড়টি কিম বিয়ং লক্ষ্য করে। সে সেটি নিজের কাছে রেখে দেয় এবং রানীকে নিয়ে গোপনে প্রাসাদে ফিরে আসে। গোপনে আসার কারণ রানী ছদ্মবেশে প্রাসাদের বাইরে গেছে এটা যেন কেউ জানতে না পারে। তো যাই হোক, রানীকে হোয়াং ইয়ং এর কাছে দিয়ে ফেরার সময় তার একটি স্মৃতি ভেসে ওঠে, যেখানে আমরা দেখি সো ইয়ং যে রাতে দিঘিতে পড়ে গেছিল তার আগের রাতে সে প্রাসাদ থেকে পালিয়ে এসেছিল, কারণ রানী হতে সে খুবই ভয় পাচ্ছিল এবং তার দম বন্ধ হয়ে আসছিল। সে বৃষ্টির মধ্যে একটি জায়গায় বসে কাঁদছিল। তখন কিম বিয়ং তার কাছে আসে। সোয়ং বলে, তুমি আবার এসেছো? আমি যেখানেই যাই তুমি আমাকে খুঁজে বের করো। কিম বিয়ং তখন তাকে নিয়ে একটা নিরাপদ জায়গায় আসে। সোয়ং তাকে বলে ছোট থেকেই তার স্বপ্ন ছিল রানী হওয়ার, কিন্তু এখন সে রানী হতে ভয় পাচ্ছে। সে এতটাই মানসিক চিন্তায় আছে যে নিজেকেই সে ভুলে যাচ্ছে। কিম বিয়ং তখন তাকে বলে, আমি ছোট থেকে তোমাকে চিনি, গোপনে গোপনে কবে থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি কখনো তোমাকে হারিয়ে যেতে দেব না। এখানে সে আবেগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে সে এখানে সোয়ংকে কিস করে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি সোয়ংকে সে চাচাতো বোনের থেকেও অনেক বেশি কিছু মনে করত। তো যাই হোক, পরের দিন সকালে বংয়ের প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙলো। গত রাতে সে এতটাই মদ খেয়ে ফেলেছিল যে এখনো তার মাথা ঝিমঝিম করছে। সে ভাবলো একটু ঝাল ঝাল রামেন খেতে পারলে ভালো লাগতো, তাই সে রাজবাড়ির প্রধান বাবুর্চি মানবককে নির্দেশ দিলেন রামেন তৈরি করতে। মানবক যদিও আগে কখনো এমন খাবার বানায়নি, তবে সে খুবই সুন্দর করে সেটি তৈরি করার চেষ্টা করে, কিন্তু বংয়ের কাছে সেই খাবার মন মতন হয় না। মানবক অনেকবার আরো ভালোভাবে রান্না করেও যখন রানীর মনের মতন খাবার বানাতে না পারে তখন সে রেগে বলে আমার খাবার পছন্দ না হলে সে নিজেই বানিয়ে খাক। বঙ্গ তখন ঠিক করে সে নিজের হাতেই রামেন রান্না করবে। তো রান্নাঘরে গেলে সবাই ভাবে রানী এসব রান্না বান্নার কাজ হয়তো পারবে না, কিন্তু তারা তো আর জানতো না সে বর্তমান যুগের প্রফেশনাল একজন শেফ। তাই রান্নায় তার স্কিল দেখে সবাই অবাক হয়ে যায়। তো রান্না শেষে রানী একটু বাইরে গেলে মানবক বলে, আমি 30 বছর ধরে এখানে রান্না করছি, রান্না কোনো ছেলে খেলা না। ওর রান্নার পদ্ধতি সুন্দর হলেও খেতে নিশ্চয়ই মোটেও ভালো হয়নি। সে তখন রানীর বানানো খাবার একটু চেখে দেখে। খাবারটা এতটাই সুস্বাদু হয়েছিল যে তার চোখ ছানা বড়া হয়ে যায়। তো এরপর রানী তার নিজের হাতে রান্না করা রামেন তৃপ্তি করে খেতে থাকে। তখন তার কাছে রাজা আসে। রাজা জানতে চায় গত রাতে তার ঠিকঠাক ঘুম হয়েছে কিনা, মানে গত রাতের কাহিনী রানীর কিছু মনে আছে কিনা সেটাই সে বোঝার চেষ্টা করছে। বং তো মিথ্যা বলে যে হ্যাঁ অনেক ভালো ঘুম হয়েছে।
বং যেহেতু তখন রামেন খাচ্ছিল তাই কথার মাঝেই সে ঢেকুর তুলে ওঠে। রাজা তখন বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো রাজা চলে যাওয়ার পর কিম বিয়ং আসে রানীর সাথে দেখা করতে। সে রানীকে বলে, তোমাকে দিঘিতে যে ফেলে দিয়েছিল সেই হয়তো কাল তোমার উপর আক্রমণ করেছিল। বং ভাবে যে আমাকে আবার কে মারতে যাবে। কিম বিয়ং তখন তাকে বোঝায় যে রাজবাড়ি কিন্তু মোটেও ভালো জায়গা না, এখানে সবসময় বিভিন্ন ষড়যন্ত্র লেগেই থাকে, যে কেউ যে কারো ক্ষতি করে বসতে পারে, তাই কাউকে বিশ্বাস করা ঠিক না। তবে কিম বিয়ং বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সব সময় তোমার খেয়াল রাখবো আর যত দ্রুত সম্ভব তোমার সেই হামলাকারীকে ধরবো। রানীর কাছ থেকে চলে আসার সময় সে ভাবতে থাকে সেই চুম্বনের রাতের কোনো স্মৃতি রানীর মনে নেই। সে মনে মনে বলে, তুমি হয়তো সবকিছু ভুলে গেছো, কিন্তু সেই রাতের স্মৃতি সারা জীবন আমার মনে গেঁথে থাকবে। তো এদিকে বং রান্নাঘরে গেলে তখন বড় রানীর জন্য খাবার নিয়ে যাওয়া হচ্ছিল। বং সেই খাবারগুলো দেখতে গেলে মানবক বলে, বাইরের কারো এসব খাবার দেখার অনুমতি নেই, এই রান্নাঘরে আমার কথাতেই সবকিছু চলে। তার এমন অহংকারী কথা শুনে বং বলে, ঠিক আছে, তাহলে আমার সাথে একটা রান্নার প্রতিযোগিতা করে দেখুন, আপনি জিতলে আপনাকে এখানকার প্রধান বলে মানব। ফলে শুরু হয় আধুনিক কোরিয়া এবং জোসেন যুগের দুই রাঁধুনির রান্নার প্রতিযোগিতা। বং এখানে খুবই সুন্দরভাবে এবং দ্রুত সময়েই একটি সুস্বাদু খাবার রান্না করে। এরপর রাজ্যের প্রধান খাবার পরীক্ষক সেই খাবার খেয়ে বলে, এমন সুস্বাদু খাবার সে জীবনে কখনো খায়নি। ফলে বংকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। বং তখন ঘোষণা করে, এখন থেকে সে যতক্ষণ রান্নাঘরে থাকবে তার কথাতেই সবকিছু চলবে। মানবক এতে রেগে গেলেও সে মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাতে রাজা আবারও বংয়ের কাছে বিভিন্ন কথা বলে জানার চেষ্টা করে যে আগের রাতের কিছু তার মনে আছে কিনা, কিন্তু বং কৌশলে তার সব কথা এড়িয়ে যায়। এরপর রাজা আজ রাতে রানীর সাথে ঘুমাতে যায়। রাজা ভাবে ঘুমের ঘরে হয়তো রানী কোনো সত্যি বলে দেবে, তাই সে জেগে থাকে। আর বং ভাবে রাজা যদি তার সাথে কিছু করে বসে সেজন্য সেও জেগে থাকে। কিন্তু একটু পরেই দেখা যায় তারা দুইজনেই ঘুমিয়ে পড়ে। তো মাঝরাতে রাজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে বিশ্বাসঘাতকতার অপরাধে কেউ তাকে মেরে ফেলছে। এমন অবস্থায় সে বাঁচতে ঘুমের ঘরেই সাহায্যের জন্য বারবার হোয়াজিন হোয়াজিন বলে ডাকতে থাকে। তার এমন ব্যবহারে বংয়ের ঘুম ভেঙে যায়। সেভাবে রাজার বোবাই ধরেছে, তাই রাজার ঘুম ভাঙানোর চেষ্টা করতে গিয়ে তার মুখে হোয়াজিন নাম শুনে বং রেগে যায়। এখানে ঘুমের ঘরে রাজা একটা কথা বলে, সে বলে, হোয়াজিন তুমি আবার আমাকে বাঁচালে। তার এই কথার অর্থ হোয়াজিন হয়তো এর আগেও কোনোভাবে তাকে বাঁচিয়েছিল। ঠিক কোন বিপদ থেকে সে তাকে বাঁচিয়েছিল এ নিয়েও একটা অবাক করা কাহিনী রয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। তো পরের দিন বং গেল হোয়াজিনের সাথে দেখা করতে। হোয়াজিন তখন তীরন্দাজি প্র্যাকটিস করছিল। তাকে একের পর এক সঠিক নিশানাতে তীর মারতে দেখে বং তার খুবই প্রশংসা করে। এরপর সে তাকে জানায় যে রাজা তার সাথে থাকলেও তাদের ভিতরে আসলে কিছুই হয়নি, তারা আসলে একসাথে থাকার নাটক করছে। বং তখন মনে মনে ভাবে, ওকে কি এসব বলা ঠিক হচ্ছে? যদি সত্যি ওই আমাকে দিঘিতে ফেলে দিয়ে থাকে তাহলে তো ওকে বিশ্বাস করে এত কিছু বলা মোটেও ঠিক না। তবুও সে হোয়াজিনের রূপকে উপেক্ষা করতে পারে না। সে তার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে। হোয়াজিন তখন বলে, আপনার ভালো ব্যবহার আমি কোনোদিন বিশ্বাস করব না, কারণ সেদিন আপনি নিজেই পানিতে লাফ দিয়েছিলেন যেন আমাকে ফাঁসাতে পারেন। তার এই কথাতে রানীর পানিতে পড়ে যাওয়ার ব্যাপারটা আরো রহস্যময় হয়ে ওঠে। বং মনে মনে ভাবে, পানিতে যদি আমি নিজেই পড়ে থাকি তাহলে সেদিন রাতে আমার উপর কে আক্রমণ করেছিল। এদিকে জোয়াগুয়েনের একজন লোক দেখা করে রাজার বন্ধু হং এর সাথে। হং বর্তমানে ছিল রাজরক্ষী বিভাগের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে, কিন্তু সেখানকার সকল সেনারা ছিল দুর্বল এবং ভীতু। তাই লোকটি জোয়াগুয়েনকে এসে বলে, অমন দুর্বল সেনাদের নিয়ে সে যেন চিন্তা না করে, কারণ জোয়াগুয়েন ধারণা করছিল রাজা হয়তো এসব সেনাদের দিয়ে রাজ্য আক্রমণের পরিকল্পনা করছে। কিন্তু লোকটির মুখে এমন বর্ণনা শুনে আপাতত সে একটু নিশ্চিত হয়। তবে এখানে কাহিনী কিন্তু সম্পূর্ণ উল্টো। রাজা সত্যি এই সেনাদের প্রস্তুত করছে, কারণ তারা যদি সেই নথিটি খুঁজে না পায় তাহলে এদের দিয়েই তারা রাজপ্রাসাদ আক্রমণ করবে। আর কেউ যেন সন্দেহ না করে সেজন্য সেনাদের এমন ভান করতে বলা হয়েছে যেন বাইরের কেউ ভাবে তারা দুর্বল। তো যাই হোক, এরপর দেখা যায় রান্নাঘরে বড় রানীর খাবার ফেরত আনার সময় বং লক্ষ্য করে যেই খাবারগুলো শক্ত সেই খাবার বড় রানী খাননি। সে বুঝতে পারে নিশ্চয়ই তার দাঁতের কোনো সমস্যা হয়েছে। তাই সে সারা রাত জেগে এমন একটি খাবার রান্না করে যেটা খেতে নরম এবং সুস্বাদু। এমন খাবার বানাতে যে রকম চুলার প্রয়োজন সেটা জোসেন যুগে ছিল না, তাই বং লোক দিয়ে আগে তার প্রয়োজন মতন চুলা বানিয়ে নিয়েছিল। তো সেই খাবার যখন বড় রানীর কাছে নিয়ে যাওয়া হয় তখন সে প্রথমে দাঁতের ব্যথার জন্য খেতে চায় না। তবে রানী সারা রাত কষ্ট করে নিজের হাতে এই খাবার বানিয়েছে শুনে সে একটু খেয়ে দেখে। আর এই খাবার তার এত পছন্দ হয় যে সম্পূর্ণ খাবার সে চেটে পুটে খেয়ে নেয়। এরপর সে বংয়ের সাথে দেখা করে। বং ভাবে খাবার হয়তো পছন্দ হয়নি তাই বড় রানী এখানে এসেছে, কিন্তু সে তার খাবারের অনেক প্রশংসা করে। তো বড় রানীকে এমন খুশি করার বিনিময়ে বং তার কাছে অনুরোধ করে খুব দ্রুতই যেন দিঘির পানি ভরে দেওয়া হয়।
তাহলে সে প্রতিদিন তার জন্য এমন সুস্বাদু খাবার রান্না করবে। ফলে সেদিন থেকে শুরু হয় দিঘিতে পানি ভরা। কিন্তু সেই সময় তো পানি উত্তোলনের কোনো ব্যবস্থা ছিল না। রাজ্যের কর্মচারীদের দিয়ে কুয়ো থেকে একটু একটু করে পানি এনে দিঘিতে ফেলা হতে থাকে। এভাবে পানি ভরতে থাকলে বেশ অনেক দিন লেগে যাবে দিঘি ভরতে। তো যাই হোক, সেদিন রাতে রাজা শেষ একটি চাল চালে রানীর মুখ থেকে কথা বের করার জন্য। সে রানীর সাথে খাবার খাওয়ার ব্যবস্থা করে। খাবার পরিবেশনের আগে তাদের জন্য চা নিয়ে আসা হয়। এটি ছিল আরবের জেসমিন চা। চায়ের ঘ্রাণ পেয়ে বঙের মনে পড়ে যায় সেদিন সে যখন নেশা করে রাজা এবং তার বন্ধুদের কামরায় ঢুকে পড়েছিল, তখন তারাও এই চা খাচ্ছিল। সে তাদের কথা শুনেছিল কিনা সেটা বোঝা না গেলেও সেদিন যে রাজাই তার উপর আক্রমণ করেছিল এটা তার মনে পড়ে যায়। সে তখন মুখ ফসকে বলে ফেলে, সেই রাতে তাহলে তুমিই ছিলে। রাজাকে তখন আমরা দেখি সে গোপনে একটি হাতিয়ার বের করতে যাচ্ছে রানীকে মারার জন্য, কারণ রানী হয়তো তাদের সব পরিকল্পনা জেনে গেছে। তো রানী যেহেতু রাজার গোপন পরিকল্পনা জেনে ফেলেছে, তাহলে তাকে কি রাজা এবার শেষ করে ফেলবে? এইরকম প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের পর্বটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর পরবর্তী পর্বে কি হতে চলেছে সেটা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।